আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। লামিয়া তো সত্যি কথাই বলেছে। আমি তো একজন ধর্ষক, আর ধর্ষকের কখনো কারো স্বামী হওয়ার কোনো অধিকার নেই। ধর্ষকরা হলো সমাজের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, যাদের সমাজের কেউই পছন্দ করে না। আমি মাথা নিচু করে ঘুমানোর জন্য বিছানার দিকে পা বাড়ালাম। তখন লামিয়া বলল, আমি আপনার সাথে এক বিছানায় ঘুমাতে পারবো না। তাহলে এখন কি করব? আপনি নিচে ঘুমাবেন নাকি আমি নিচে ঘুমাবো? আপনাকে নিচে ঘুমাতে হবে না, আমি নিচে ঘুমাইতেছি। কথাটা বলেই আমি একটা চাদর আর একটা বালিশ নিয়ে নিচে বিছানা করে শুয়ে পড়লাম। একে তো শীতের রাত, তার উপর নিচে শুয়ে আছি। বুঝতেই তো পারছেন এখন আমি কি অবস্থায় আছি। এরকম করে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার উপর একটা কাঁথা আর একটা কম্বল জড়ানো। কি ব্যাপার, এই কাঁথা আর কম্বল কোথায় থেকে আসলো? এমন সময় লামিয়া আমার রুমে আসলো। রাতে শীতে আপনি শিউরে উঠেছিলেন, তাই ওগুলো আমি আপনার উপর দিয়েছি। লামিয়াকে দেখতে এখন অনেক সুন্দর লাগছে। ওর এই এলোমেলো চুলগুলোতে হাত বুলিয়ে দিতে খুব ইচ্ছে করছে, কিন্তু কী বা করব, ইচ্ছা থাকলে উপায় নেই। আমি অপলক দৃষ্টিতে লামিয়ার দিকে তাকিয়ে আছি। তখন লামিয়া বলল, এমন করে কি দেখছেন? তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে খেতে আসেন। তুমি যাও, আমি আসতেছি। লামিয়া রুম থেকে বেরিয়ে যাচ্ছে। হঠাৎ করে লামিয়া পা স্লিপ কেটে মাটিতে পড়ে গেল। আমি লামিয়ার সামনে গিয়ে ওকে ওঠানোর জন্য আমার হাত বাড়িয়ে দিলাম। আমাকে আপনি স্পর্শ করবেন না, আমি একাই উঠতে পারবো। দেখো, সবসময় এমন জেদ করা ভালো না। কোনটা ভালো আর কোনটা খারাপ তা আমার একজন ধর্ষকের কাছ থেকে শিখতে হবে না। লামিয়ার কথাটা শুনেই বুকের ভেতরটা কেঁপে উঠল। আমি সেখান থেকে রুমে চলে আসলাম। লামিয়া আস্তে আস্তে উঠে পায়ে আঘাত নিয়ে খাবার রুমে চলে গেল। পরে আমি ফ্রেশ হয়ে খাবার রুমে চলে আসলাম। সেখানে এসে দেখি আমার বন্ধুরা সবাই খাবার টেবিলে বসে আছে। আমি গিয়ে বসতেই লামিয়া সকলের জন্য টেবিলে খাবার বেড়ে দিল। তারপর আমি খাওয়া দাওয়া করে বন্ধুদের সাথে একটু আড্ডা দিতে বের হলাম। বিকালে লামিয়াদের বাড়ি থেকে লোকজন আসলো। বাড়ি ভর্তি লোক। আমার লোকজনের কোলাহল তেমন একটা ভালো লাগে না, তাই একটু ফাঁকে নীরব হয়ে বসে আছি। এমন সময় আব্বু আমাকে ডাক দিল। শাকিল, এদিকে আয়। কেন আব্বু? তোকে আসতে বলছে, আয়। আমি সেখান থেকে সোজা আব্বুর কাছে চলে আসলাম। সেখানে এসে একটা মেয়ের দিকে চোখ পড়তেই চমকে উঠলাম। আরে এটা তো বৃষ্টি, যার জন্য আমি নিজের অবস্থান থেকে খারাপ পথে চলে গিয়েছিলাম, যার জন্য আজ আমি একজন ধর্ষক। আব্বুর কথায় বাস্তবে ফিরে আসলাম। ইনি হলো আমার বন্ধু সাজ্জাদ চৌধুরী, আর এনারা হলেন তার স্ত্রী এবং মেয়ে। হ্যালো, আমি শাকিল। আমি বৃষ্টি। বাবা, আমরা একটু ফাঁকে গিয়ে কথা বলি। আচ্ছা, যাও। আমি বৃষ্টিকে নিয়ে আমার রুমে চলে আসলাম। সেখানে দুজন নীরব হয়ে বসে আছি। কিছু সময় পর বৃষ্টি নীরবতা ভেঙে বলল, কেমন আছো? অনেক ভালো। কিন্তু আমি তো ভালো নেই। ভালো নেই কেন? ভালো থাকার জন্যই তো আমাকে ছেড়ে চলে গিয়েছো। তোমার সাথে বেইমানি করেছি বলেই হয়তো আমার সাথে এমনটা হয়েছে। কেন, কি হয়েছে? সিয়াম আমাকে ভালোবাসতো না, ও শুধু ভালোবাসতো আমার শরীরকে। ওর সাথে তোমার আর কোনো কথা হয় না? না, তুমি চলে যাওয়ার কিছুদিন পরে ও আমাকে ছেড়ে চলে গিয়েছে। তোমার ফোন নাম্বারটা দাও তো। কেন? আমার ফোন নাম্বার দিয়ে তুমি কি করবে? জীবন সঙ্গিনী হয়ে তো থাকতে পারলাম না, তাই ফ্রেন্ড হয়েই না হয় সারা জীবন তোমার পাশে থাকবো। আচ্ছা নাও, 01740। ধন্যবাদ। কথাটা শেষ না হতেই দরজার সামনে তাকাতেই আমার চোখ আটকে পড়ল। দরজার সামনে তাকিয়ে দেখি লামিয়া আমার দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে আছে। আমি উঠে দাঁড়াতেই লামিয়া দরজার সামনে থেকে চলে গেল। আমি লামিয়ার পিছন পিছন হাঁটতে শুরু করলাম। লামিয়া দাঁড়াও, যেও না, আমার কথাটা শোনো। লামিয়া হেঁটেই চলেছে। লামিয়া দাঁড়াও প্লিজ। তবুও লামিয়া থামছে না। দেখতে দেখতে লামিয়া ছাদে চলে আসলো। আমি দৌড়ে পেছন থেকে লামিয়ার হাতটা টেনে ধরলাম। হাতটা ধরতেই লামিয়া দাঁড়িয়ে পড়ল। লামিয়ার চোখের দিকে তাকাতেই দেখলাম ওর দু চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ছে। আমার হাত ছাড়েন। তুই আমার কথাটা শোনো। আমি কোনো কথা শুনতে চাই না, আপনি আমার হাত ছাড়েন বলছি। না, ছাড়বো না, আগে তোমাকে আমার কথাগুলো শুনতে হবে। আমি আপনার কোনো কথাই শুনতে চাই না।
না, তোমাকে শুনতেই হবে আমার কথা। এই মেয়েটাকে জানো? এই সেই মেয়ে যার জন্য আজ আমি একজন ধর্ষক। মানে? আমি লামিয়াকে সব কথা খুলে বললাম। কথাগুলো শুনে লামিয়া একদম নিস্তব্ধ হয়ে গেল। দুজনেই নীরব হয়ে দূরের ওই নীল আকাশটার দিকে তাকিয়ে আছি। এমন সময় কোনো এক মেয়ের কণ্ঠে পিছনে ফিরে তাকালাম। পিছনে তাকিয়ে দেখি মেঘলা দাঁড়িয়ে আছে। এই যে দুলা ভাই, এখানে দুজন এভাবে দাঁড়িয়ে আছেন কেন? না, এমনিতেই। সকলে আপনাদের জন্য অপেক্ষা করছে, আর আপনারা এখানে দাঁড়িয়ে আছেন? তুমি যাও, আমরা আসতেছি। মেঘলা ছাদ থেকে নিচে নেমে গেল। লামিয়া এখনও ওই নীল আকাশটার দিকে তাকিয়ে আছে আর নীরব হয়ে কী যেন ভেবেই চলেছে। লামিয়ার নীরবতা ভেঙে আমি বললাম, চলো এবার আমাদের রুমে যেতে হবে। চলুন। তারপর আমি আর লামিয়া ছাদ থেকে নেমে রুমে চলে আসলাম। বিকেলে আমাদের লামিয়াদের বাসায় নিয়ে আসা হলো। এইটা বিয়েবাড়ির একটা নিয়ম। বিয়ের পরের দিন মেয়ে বাড়ি থেকে লোকজন এসে স্বামী স্ত্রী এবং ছেলের বন্ধুদের মেয়ের বাড়িতে নিয়ে আসা। আমাদের সময়ও তার কোনো ব্যতিক্রম হয়নি। আমি এবং আমার কিছু বন্ধু সহকারে আমাদের লামিয়াদের বাড়িতে নিয়ে আসা হয়েছে। রাতে খাওয়া দাওয়া করার জন্য খাবার টেবিলে চলে আসলাম। আমি গিয়ে বসার কিছু সময় পর আমার সব বন্ধুরা সেখানে বসলো। মেঘলা আমাদের সবার জন্য টেবিলে শরবত বেড়ে দিল। কী ব্যাপার, এখন শরবত দিচ্ছে কেন? আর ওদের সবার শরবতের চেয়ে আমার শরবত এত লালই বা হয়ে আছে কেন? ডাল মে কুছ কালা হ্যায়। আমি বললাম, কি ব্যাপার, এখন শরবত দিচ্ছ কেন? এইটা আমাদের বাড়ির নিয়ম দুলা ভাই। খাবার খাওয়ার আগে পূর্বে শরবত খেতে হয়। আচ্ছা, আমার শরবত এমন লাল হয়ে আছে কেন? আপনি তো আমাদের বাড়ির জামাই, তাই আপনার শরবতে একটু সবকিছু বেশি দেওয়া হয়েছে। তুমি তো আমার একমাত্র শালিকা, তাই আমি যেটা খাবো তোমাকে সাথে নিয়ে খাবো। তুমি প্রথমে খাও, তারপর আমি খাইতেছি। না দুলা ভাই, ওইটা আমার খাওয়া যাবে না। কেন? ডাক্তারের নিষেধ আছে, আমার কোনো শরবত খাওয়া যাবে না। আপনি খান। মেঘলা এত করে বলছে, খা না ভাই। এই শরবতের ভিতর কোনো না কোনো সমস্যা তো নিশ্চয়ই আছে, তাই তো মেঘলা নিজে খেতে চাইছে না। রাফি, তোর মেঘলার পক্ষ নিয়ে বের করছি, দাঁড়া। পরীক্ষাটা আমি তোকে দিয়েই করব। রাফি, বল। আজ পর্যন্ত কি আমি কোনো কিছু তোকে ছাড়া খেয়েছি? না রে ভাই, তোরটা আমি খেয়েছি আর আমারটা তুই। তাহলে এখনও তার ব্যতিক্রম হবে কেন? না দুলা ভাই, এইটা শুধু আপনার জন্য, আর তাছাড়া ওনার তো শরবত আছেই, উনি ওইটা খাবে। না, এই শরবতটা আমরা দুজনই ভাগাভাগি করে খাবো। তুই যখন এত করে বলছিস, দেখাই। রাফির শরবতের গ্লাসটা আমার হাতে আর আমার শরবতের গ্লাসটা রাফির হাতে দিলাম। গ্লাসটা রাফির হাতে দিতেই মেঘলার মুখটা চুপসে গেল। আমি একটু একটু করে শরবত খাচ্ছি আর রাফির দিকে তাকিয়ে আছি। আল্লাহ জানে রাফির আজকে কী অবস্থা হবে। রাফি এক নিঃশ্বাসে সব শরবত খেয়ে ফেলল। তার কিছু সময় পরই রাফির মুখ দিয়ে আগুন বেরোতে শুরু করব। রাফির এমন অবস্থা দেখে আমার মুখ থেকে শরবত পড়ে আমার জামাতে লাগলো। আমি আগেই বুঝতে পেরেছিলাম শরবতের ভিতর কোনো না কোনো সমস্যা তো নিশ্চয়ই আছে। আসলে শরবতের সাথে শুকনা মরিচের গুঁড়া মেশানো ছিল, তাই তো রাফির মুখ এমন আগুনের মতো দাদা করে জ্বলছে। যাক, একদিক দিয়ে ভালোই হয়েছে, আমি তো বেঁচে গিয়েছি। এদিকে রাফি ওয়াশরুমের দিকে দিছে একটা দৌড়। রাফি এক দৌড়ে সোজা ওয়াশরুমে চলে গেল। আমার সব বন্ধুরা রাফির অবস্থা দেখে হাসতে শুরু করলো। এমন সময় লামিয়া খাবার রুমে আসলো। লামিয়াকে দেখে মেঘলা খাবার রুম থেকে দৌড়ে পালিয়ে গেল। কিছু সময় পর রাফি ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। লামিয়া আমাদের সবার জন্য টেবিলে খাবার বেড়ে দিল। সবাই খাওয়া দাওয়া করে রুমে চলে গেল। আমিও আমার রুমে চলে আসলাম। রুমে এসে দেখি মেঘলা আমাদের বিছানাটা গুছিয়ে দিচ্ছে। আমি রুমের ভিতরে ঢুকতেই মেঘলা বলল, দুলা ভাই, আপনার ওই ড্রেসটা চেঞ্জ করে এইটা পরে নেন, ওই শরবতটা পরে নষ্ট হয়ে গিয়েছে। তুমি যাও, আমি পড়তেছি। আচ্ছা। মেঘলা শোনো। কি কিছু বলবেন? এই নাও 1000 টাকা। এই টাকা আমাকে দিচ্ছেন কেন? আমার বন্ধুদের বিছানায় চুলকানির ওষুধ মিশিয়ে দেবে। এটা কি বলছেন দুলা ভাই? যা বলছি তাই করো, টাকা লাগলে আরও দেব। না দুলা ভাই, আর লাগবে না, এতেই হয়ে যাবে। মেঘলা হাসতে হাসতে আমার রুম থেকে বেরিয়ে গেল। আহা, কি মজা! এবার ওরা বুঝবে চুলকানির কি সাজা। মেঘলা যাওয়ার পর আমি ড্রেসটা চেঞ্জ করে নিলাম। ড্রেস চেঞ্জ করার কিছু সময় পরই শরীরের ভিতর চুলকানি অনুভব করলাম। তার মানে মেঘলা আমার জামার ভিতর চুলকানির ওষুধ মিশিয়ে দিয়েছে। ওহ, কি চুলকানি! চুলকানির জন্য শরীর একদম জ্বলে পড়ে যাচ্ছে। নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন এবং সাথে থাকুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।